দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের পরিণতি সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র সফল হলে ব্যাহত হবে উন্নয়ন। নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। করোনার চেয়েও ৬ থেকে ৮ গুণ বেশি ছড়াচ্ছে হাব। প্রাণ গেল আরও ৫ শিশুর। হাসপাতালে ভর্তি ১৪৫০। টিকায় মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। চলন্ত অটোরিকশা থেকে ফেলে কাস্টমস কর্মকর্তাকে হত্যা। ৫ ছিনতাইকারী গ্রেফতার। গৃহকর্মী সেজে চেতনানাশক খাইয়ে একের পর এক চুরি। বৃদ্ধার মৃত্যুর পর পড়ল ধরা। এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাস প্রথার আদলে বিক্রি। চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ায় নিয়ে নির্যাতন। স্থানীয় চক্রের খোঁজে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব দেবে জনগণ। যশোরে সুধী সমাবেশে এমন সতর্ক বার্তা দেন প্রধানমন্ত্রী। বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। জুলাই সনদকে নিজ স্বার্থে ব্যবহারের চেষ্টাকারীরা সফল হলে ব্যাহত হবে জনগণের উন্নয়ন কর্মসূচি। এর আগে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাটা উলশি খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোকে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালে যশোরের শার্শায় উলুশি খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৫ দশক পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের খাল কাটা কর্মসূচি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, ইতিহাসের পুনর্জাগরণ। জিয়াউর রহমানের হাত ধরে যে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এই অঞ্চলে, খাল পুনর্খননের ফলে উলুশির মানুষ বিশ্বাস করে এই উদ্যোগ আবারও তাদের জীবন বদলে দিবে, ফিরে আনবে হারানো সমৃদ্ধি। পরে সুধী সমাবেশের প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ তার জবাব দিবে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে ১৭৩ দিন হরতাল করা হয়েছিল। এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ ৫ তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করেন তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে, তারা সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। মেয়েদের অবৈতনিক শিক্ষার ডিগ্রি পর্যন্ত করার ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। শীঘ্রই এলপিজি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। পরে যশোর ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবেন
সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। এই মুহূর্তে যশোরে বিএনপির সভাস্থলে আছেন সহকর্মী ইমরুল হাসান। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ইমরুল, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের শেষ কর্মসূচি চলছে। যশোর ঈদগাহ ময়দানে এখানে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি বিকাল 4:30টায় এখানে এসেছেন। এখন এই মুহূর্তে বক্তব্য রাখছেন মন্ত্রী পরিষদের সদস্যরা। প্রতিমন্ত্রী অনিরুদ্ধ ইসলাম অমিত, যিনি একমাত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যশোর থেকে, বাকি 5টি আসনে জামায়াতে ইসলাম জিতেছে। উনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এরপরে আরো কয়েকজন স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, পানি সম্পদ মন্ত্রী রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। সর্বশেষ প্রধানমন্ত্রী বক্তব্যের আগে বক্তব্য রাখবেন যশোর জেলার বিএনপির সভাপতি সারুল ইসলাম সাবু। প্রধানমন্ত্রীর এই যশোর আগমন কেন্দ্র করে এই যশোরের ঈদগাহ ময়দান যে সর্বশেষ অনুষ্ঠানটি চলছে জনসভা, সেখানে ইতিমধ্যে এই জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপি নেতাকর্মী এবং তাদের সমর্থকদের উপস্থিতিতে অনেক সাধারণ মানুষের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। আশপাশে বিভিন্ন রাস্তায় আসলে একবারে লোকাল চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই যশোরবাসীর উদ্দেশ্যে কি ধরনের বক্তব্য রাখেন, তারা প্রত্যাশা করছেন যে বিশেষ করে যশোরের উন্নয়নের জন্য তিনি বিশেষ প্রতিশ্রুতি এখানে দিবেন। যদিও দল সরকারের এখন পর্যন্ত যে অবস্থান, তারেক রহমান কয়েকটি প্রোগ্রাম ইতিমধ্যে বলেছেন যে তারা কোনো অঞ্চল ভিত্তিক নয়, তারা সুষম উন্নয়নে, সারা দেশে সুষম উন্নয়নের বন্টনে বিশ্বাসী, সেই কথাটি বলেছেন। তারপরেও যশোরবাসী প্রত্যাশা করছেন যে বিশেষ কোনো এখানে উন্নয়নের প্রতিশ্রুতি হয়তো এই জনসভা থেকে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো মন্ত্রীদের বক্তব্যের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্য শুরু করবেন। যশোরবাসী অধীর আগ্রহে অপেক্ষা আছেন তার বক্তব্য শোনার জন্য। যে বিকাল 3:30টায় এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে আমরা দেখেছি যে বেলা 2টার আগে থেকেই এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, আসতে থাকেন। বা যশোর অঞ্চলের বাইরে আমরা স্টেজে দেখতে পাচ্ছি যে এই যশোরের বাইরেও এই যশোর অঞ্চলের অন্যান্য জেলার সাতক্ষীরা, খুলনা নেতারাও এই ইয়েতে উপস্থিত আছেন মঞ্চে। তারা কেউ কেউ বক্তব্য রেখেছেন, সবাইকে বক্তব্য রাখার সুযোগ দিতে পারেনি বিএনপি। জেলা বিএনপির আয়োজনে এই জনসভাটি হচ্ছে। তো এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী অনিরুদ্ধ ইসলাম অমিত। তার বক্তব্যের পরে আরো 2 জন অন্তত মন্ত্রী বক্তব্য রাখবেন। সভাপতি বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। তার বক্তব্য শুনবার জন্য সবাই অপেক্ষায় আছেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে বিএনপির জনসভাস্থলে। অন্য প্রসঙ্গ, আগামী সপ্তাহ থেকে কমে আসবে লোডশেডিং, তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সিপিডির আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, ইরান যুদ্ধের কারণে এরই মধ্যে জ্বালানি তেল আমদানিতে খরচ বেড়েছে $2 বিলিয়ন। এ সময় নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামে কর ছাড়ের দাবি জানান খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। আসে হচ্ছে পার ওয়াট পিক দরে ওনারা কেজি দরে হিসেবে শুল্ক আন করে দেয়, 30% মতো ট্যাক্স বসে। এইচআরসি কোডের একটা ইস্যু আছে, আই থিঙ্ক ব্যাটারিতে এইচআরসি কোডটা সিম্পলিফাইড না। আমাদের আইআরসির গ্যারান্টিটা আজকে পর্যন্ত উই আর ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 2 ইয়ার্স,
আমরা এটার অ্যাপ্রুভাল পাচ্ছি না। আলোচনায় অংশ নিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। সৌর বিদ্যুতে জমি সহায়তার ব্যাপারেও আশ্বস্ত করেন বিনিয়োগকারীদের। স্মল স্কেল ব্যাটারি যেগুলো ইন্টারন্যাশনাল ট্রেড ইনের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করব। চলমান বাস্তবতায় জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতেই সমাধান দেখছে সরকার। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। মানুষ এসে সোলার করবে। আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। করোনার চেয়ে 6 থেকে 8 গুণ বেশি সংক্রামক হাম, কথা জানিয়ে চিকিৎসকরা বলছেন, টিকাদানে মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। শিশুর অপুষ্টি ও মায়ের শারীরিক দুর্বলতায় বাড়ছে জটিলতা। এদিকে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 5 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1450। বাবার সঙ্গে খেলায় মেতেছে 5 মাস বয়সী মহিউদ্দিন। হামের থাবা থেকে রেহাই পেয়ে এবার তার বাড়ি ফেরার পালা। উদ্বেগ কাটিয়ে হাসি ফুটেছে বাবা আনিসুল হকের মুখে। ও যে হাসতেছে, খেলতেছে, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো আমার কাছে আর কি। মহিউদ্দিনের মতো এমন অনেক শিশুই সুস্থ হয়ে বাড়ির পথে। তবে এখনও অনেকে হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। খেতে না পারা, চোখে মুখে র্যাশ বাড়িয়ে দিচ্ছে বাবা মায়ের দুশ্চিন্তা। 1 সপ্তাহ ধরে জ্বর, হালকা 4 দিন ধরে হাম এগুলো গায়ে দেখে কালকে আমরা ভর্তি করছি। কাশি, বমি, কোনো খাবার বাহিরে খাইতেছে না, আর লাল লাল রেশ বেরিয়েছে। জ্বর কমতেছে না, পরে সাথে বমি, বাথরুম, কাশিও ছিল। হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর বয়স 9 মাসের কম। অপুষ্টির কারণে আক্রান্তদের অনেকের জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসের চেয়ে এটা কিন্তু প্রায় 6 থেকে 8 গুণ বেশি সংক্রামক, এবং এটা সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বাচ্চাদেরই বেশি আক্রান্ত করে। মা নিজের শরীরে যদি হামের ইমিউনিটি না থাকে, মা যদি নিজেই অপুষ্ট থাকে, তার মানে তার বডিতে হয়তো টিকা নেওয়া ছিল, বাট সেই হামের টিকাটি তার শরীরে ইমিউনিটি তৈরি করতে পারেনি। তাহলে কিন্তু সে নিজের শরীরে যেখানে ইমিউনিটি নেই, সেখানে বাচ্চার শরীরে কিভাবে পাস করবে? হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যাও বেশি। তাই চিকিৎসকরা বলছেন, হামের টিকা দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যরা যেন অবহেলা না করে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় ওঠেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। একই বাহনে যাত্রী সেজে ওঠে পেশাদার ছিনতাইকারীরা। পরে মোবাইল ফোন, ব্যাগ ও নগদ কিছু টাকা কেড়ে নিয়ে বুলেটকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় তারা। পড়ে গিয়ে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার। এ ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করে এসব তথ্য জানিয়েছে র্যাব। চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শেষ পর্যন্ত তার আর বাসায় ফেরা হয়নি। শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তার মরদেহ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে র্যাব। সংস্থাটি বলছে, বুলেট বৈরাগীকে খুনের সঙ্গে জড়িত 5 সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। জড়িত সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। 25 এপ্রিল 2026 তারিখে রাতে গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। হত্যার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন সেট, ব্যাগ ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। প্রচণ্ড আঘাতজনিত কারণে মারা যান তিনি। তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।
ওটা যেহেতু একটা বিশ্ব রোড, পাকা রোড, ওই রাস্তাতে যখন সে পড়ে যায় তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। 41তম বিসিএস নন ক্যাডার পদে কাস্টমস বিভাগে যোগ দেন। সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন বুলেট বৈরাগী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গৃহকর্মীর ছদ্মবেশে খাবারে চেতনানাশক মিশিয়ে ধারাবাহিক চুরি ও হত্যার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পিবিআই। সংস্থাটি বলছে ওই নারী অন্তত 7-8টি ঘটনায় জড়িত। রাজধানীর উত্তরায় অতিরিক্ত চেতনানাশকে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনার তদন্তে গ্রেফতার করা হয়েছে তাকে। সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে তিনি বিলকিস, তবে এটি তার আসল নাম নয়। কখনো রিনা, কখনো বা শিউলি। ভিন্ন ভিন্ন পরিচয়ে গৃহকর্মী হয়ে ঢুকত বাসায়, বিশ্বাস অর্জন করত সহজেই, আর তারপরেই ভয়ঙ্কর হয়ে উঠত। সুযোগ বুঝে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হতো পরিবারের সদস্যদের। এরপর লুটে নিত স্বর্ণালংকার ও নগদ অর্থ। তবে শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত চেতনানাশক দেয়ায় প্রাণ হারান রাজধানীর উত্তরার এক বৃদ্ধা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি গাজীপুর থেকে তাকে গ্রেপ্তারের পর বের হতে থাকে রহস্য। পিবিআই জানায় বিলকিসের নেই কোনো জাতীয় পরিচয়পত্র। এ কারণে দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিল সে। এর আগেও রাজধানী সহ বিভিন্ন জায়গায় 7 থেকে 8টি চুরির ঘটনা ঘটিয়েছেন তিনি। রুটি এবং ভাজির সাথেই কোনো একটা চেতনানাশক ব্যবহার করা হয়েছিল এবং সে অজ্ঞান থাকে দীর্ঘক্ষণ এবং তার গোল্ড, হাতের এবং কানের গোল্ড নিয়ে যায় এবং তার পার্স থেকে 3000 টাকা নিয়ে যায়। পিবিআই জানায় চুরির কাজগুলো একাই করত বিলকিস, তবে স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে বেছে নিত ভিন্ন ভিন্ন পন্থা। হত্যা মামলায় যে আসামিটাকে শনাক্ত করি, ওই আসামিটাকেই সে শনাক্ত করে যে এটা তার পরিবারে এই মেয়েই গিয়ে ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে সেখানে কাজ দিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে। আমরা অনেকবার সার্চ করার চেষ্টা করেছি, তার কোনো এনআইডি নাই বা এনআইডির কথা সে স্বীকারও করে না এবং তার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই আমরা এনআইডি পাইনি। গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র মিলিয়ে দেখা সহ জনগণকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ পুলিশের কর্মকর্তার। সে সকল বিষয়গুলো আমাদেরকে সতর্ক হওয়া উচিত। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের মাথায় আবারও খুন চট্টগ্রামের রাজপথে। এবার দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারা গেছেন যুবদল কর্মী। তার শরীরে 3টি গুলি লেগেছে। ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। রাজনৈতিক সহিংসতায় কমছে না মৃত্যুর মিছিল। চট্টগ্রামে আবারও রাতের আঁধারে খুন হলেন যুবদলের এক কর্মী। রোববার রাতে রাউজানের কদলপুরে যুবদল কর্মী নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে 8 থেকে 10 জনের সংঘবদ্ধ দল তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলছে স্বজনরা। দীর্ঘদিন বিদেশ ছিল, বিদেশের থেকে আসার পরে ওনাকে একবার হামলা করছে বাড়িতে। এখন হামলা করার পরে এখন উনি বাড়িতে ছিল। আলম পূর্বে মনে ছেলে ডাকাত মামুন আজিজ বস একে মাহমুদ হাচ্চের পা বাঁচাইয়ে বলে আজগর বলে আমাদের এখানে জাহাঙ্গীর বলে ওনারা লড়াই সবাই মারছে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করার পাশাপাশি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে তারা ঘটনার সাথে জড়িত আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করে এর সাথে আরও যারা জড়িত এবং ঘটনার মোটিভ কি আমরা সবকিছু উদ্ঘাটন করব। এর আগে গেল 25 এপ্রিল এক বিএনপি সমর্থককে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আধিপত্য বিস্তারে রাউজানে গত 21 মাসে 22টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 21শ শতাব্দীতেও কম্বোডিয়ায় দাসপ্রথার আরেক রূপের শিকার গাইবান্ধা ও দিনাজপুরের কয়েকজন যুবক। চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে গহীন জঙ্গলে আটকে তাদের উপর চলে বর্বর নির্যাতন। মুক্তিপঞ্চে পরিবারের কাছে করা হতো ফোন। চলতি পথে অপরাধী চক্রের কাছে দফায় দফায় বিক্রি করা হয় তাদের। পুলিশের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে পিবিআইও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। এবং পেটে বেশি মারে ভাই,
কম্বোডিয়ার ঘন জঙ্গলে আটকে রেখে অমানসিক নির্যাতনের দুঃসহ যন্ত্রণায় এখনও ঘুমাতে পারেন না দিনাজপুরের ছেলে শাফিন মণ্ডল। তাদের মধ্যে আরেকজন সৈকত চন্দ্রশীল। দরিদ্র পরিবারের এই তরুণের অভিজ্ঞতাও শাফিনের মতো। বিক্রি করে দেয় $4,500। সেখানে আমার উপর আরো অমানবিক নির্যাতন করে। আমরা 6 দিন না খায় অনাহারে ছিলাম, খালি শুধু পানি খাইছিলাম। অভিযোগ আছে কম্বোডিয়ায় পাঠানোর পর সেখানে 2 দফায় বিক্রি করা হয় তাদের। অনুসন্ধানে উঠে আসে চাকরির প্রয়োজনে গাইবান্ধা শহরে বসবাস করায় মদনের পাড়ার আব্দুল লতিফের সঙ্গে পরিচয় শাফিনের বাবা নূর ইসলামের। লতিফের মাধ্যমে ছেলেকে বিদেশে পাঠাতে রাহাদ ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলামের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে 6,10,000 টাকা দেন শাফিনের বাবা। রাহাদের মামাতো ভাই আরমানের মাধ্যমে ভিসা পেয়ে গত বছরের 10 নভেম্বর কম্বোডিয়া পৌঁছায় শাফিন। কম্বোডিয়ায় অবস্থানরত রাহাদ চক্রের সদস্য হুসেইন কবির শাফিনকে তুলে দেন কম্বোডিয়ার নমপেন শহরের রিভার ব্রিজ হোটেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রত্যাশিত চাকরির বিষয়ে জানতে চাইলে শাফিনের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে দূরে পৈপেট শহরে একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয় হুসেইন। এবছরের 11 ফেব্রুয়ারি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে খালি হাতে দেশে ফেরেন শাফিন। তখন এয়ারপোর্টে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমি কখন হয়তো দেশে ফেরত আসতে পারবো কিনা আমি জানি, কিন্তু তারপর আল্লাহ আমাকে নিয়ে আসছে আব্বু। শাফিনের এমন অভিযোগ সম্পর্কে জানতে শহরের পূর্বপাড়ায় রাহাদের বাড়িতে যায় সময় সংবাদ। তবে সব অভিযোগ অস্বীকার করেন তার বাবা শহীদুল ইসলাম। ওই নূর ইসলামের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। উনি আমার কাছ থেকে 2 গাড়ি চাল নিয়েছিল, 2 গাড়ি নেওয়ার পরে আমার কিছু টাকা দিছে এবং আমি এখন তার কাছে 13,86,000 টাকা পাবো। রাহাত বর্তমানে নতুন রাজনৈতিক দল এনসিপির গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব। বিষয়টি সমাধানের নামে তালবাহানা করলে দিনাজপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাফিনের বাবা নূর ইসলাম। প্রবাসে এই নির্যাতনের শিকার হয়ে থাকে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যে আমরা আরো তদন্ত করতে হবে, করে আমরা মামলার সঠিক তথ্য বের করে আমরা দ্রুতই এর রিপোর্ট দাখিল করব। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় চাকরি দেওয়ার নামে এই তরুণ যুবকদের প্রত্যেকের কাছে 5.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত নিয়েছে রাহাদ ও তার বাবা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরও থাকছে, লাশগুমে এআই এর সহায়তা নিয়ে অভিযুক্ত হিসাব। যুক্তরাষ্ট্রে বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির মধ্যে দেহাবশেষ উদ্ধার। পুলিশের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালালের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। সোমবার বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়। সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে তিনি জানান, 30 এপ্রিলের পর সারা দেশে সমন্বিত অভিযান চালানো হবে। বলেন, অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে, এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নাই। ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নেবে সরকার। সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন বড় চ্যালেঞ্জ। একই সমস্যা যুক্তরাষ্ট্রেও রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এই সমস্যা থেকে বের হতে চাই বলেও জানান মন্ত্রী। বলেন,
গণমাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। সারা পৃথিবীতেই এবং আমাদের জন্য তো অবশ্যই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একটা প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি। পলিসি সাপোর্ট থেকে শুরু করে টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে এইসব জায়গাগুলিতে ওদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই এবং তারাও তাদের সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করতে আগ্রহ ব্যক্ত করেছে। প্রায় ২,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর নথিপত্র পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়, গার্মেন্টস ব্যবসার আড়ালে ব্যাংক ঋণ নিয়ে স্ত্রীর সহায়তায় বিদেশে অর্থ পাচার করেন স্বামী তৌহিদুল ইসলাম। এদিন ঢাকা উত্তর সিটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির নথি যাচাই করছে সংস্থাটি। আওয়ামী লীগ আমলে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন সাইদা মুনা তাসনিম। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গেল বছরের জুনে অনুসন্ধানের নামে দুদক। অভিযোগে বলা হয়, মুনার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মিলেমিশে ১২টি বাণিজ্যিক ও নাম সর্বস্ব ভুয়া কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ২,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়। এসব নথিপত্র পেতে এনবিআর, বিএফআইও সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানের স্বার্থে যে বিষয়গুলো তারা দেখেন সেই বিষয়গুলো দেখছেন। এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে গাবতলী হাটইজারা, ই-রিকশা প্রকল্প সহ বিভিন্ন দুর্নীতির নথিপত্র সংগ্রহ শেষে যাচাই বাছাই করছে সংস্থাটি। অনুসন্ধান চলমান, ওনার অভিযোগ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তার রেকর্ডপত্র যাচাই বাছাই করছেন, দেখছেন। এরই মধ্যে উত্তরের সাবেক প্রশাসককে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ভালো আছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে সকালে আমি যশোরে এসেছি বেশ কয়েকটি কর্মসূচি, তার মধ্যে এটাও একটা কর্মসূচি। প্রথম যে দুটি কর্মসূচি ছিল তার মধ্যে এই প্রথম কর্মসূচি ছিল উলসি খাল, যেই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগে খনন করে গিয়েছিলেন। আমরা আজ আবার আল্লাহর রহমতে প্রায় ৪৫ বছর পরে সেই খালটির পুনর্খননের কাজ শুরু করলাম, কারণ খালটি বন্ধ হয়ে গিয়েছে। তারপর প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় কর্মসূচিটি ছিল মেডিকেলের ভিত্তিপ্রস্তর, যশোর মেডিকেলের ৫০০ বেডের হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা। প্রিয় ভাই বোনেরা, ২০০৬ সালে মরহুম তরিকুল ইসলাম সাহেব একটি জনসভায় সেই সময়কার প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কাছে যশোর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কথা বলেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং ২০০৬ সালে সেটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পন্ন হয়ে গেল, হাসপাতালের কাজ হয়নি গত ২০ বছরে। আজ আল্লাহর রহমতে শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে ২০ বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি আমরা একটি স্লোগানে বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই
বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, যেই কাজ বিগত 20 বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি, যে কাজটি শহীদ বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে এবং সেই অসমাপ্ত কাজগুলো বিএনপি আবার শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের সময় এই যশোরে আমি এসেছিলাম। সেই সময় হয়তো আজকে যারা এই জনসভায় উপস্থিত আছেন, সেদিন হয়তো অনেকেই সেই জনসভায় আপনারা উপস্থিত ছিলেন। সেই জনসভায় আমি বলেছিলাম যে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয় সেই 12 তারিখের নির্বাচনে, তাহলে বিএনপি জনগণের জন্য কতগুলো কাজ পরিকল্পনা গ্রহণ করেছে। কি সেগুলো ছিল এই যে জনসভার সামনে হাজারো মা বোনেরা বসে আছেন। আমরা বলেছিলাম এই মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কারণ বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 20 কোটি এবং 20 কোটির জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই নারী সমাজ। আমরা দেশকে নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? এবং আল্লাহর রহমতে সরকার গঠনের সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে, কয়েক হাজার মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ এখন কয়েক হাজার মায়ের কাছে পৌঁছেছে। এই হাজার ইনশাআল্লাহ আস্তে আস্তে লক্ষে পৌঁছবে, কয়েক লক্ষের কাছে যাবে ইনশাআল্লাহ, কয়েক লক্ষ থেকে ইনশাআল্লাহ কোটিতে গিয়ে পৌঁছাবে সেই ফ্যামিলি কার্ড। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া 91 থেকে 96 সাল যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য, মা বোনরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বিনামূল্যে। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তখন সেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে উনি ইন্টারমিডিয়েট করে দিয়েছিলেন। আমি একটু আগেই বলেছি, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি এখন বর্তমানে সরকার পরিচালনা করছে এবং বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব আবার, যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ উপবৃত্তির ব্যবস্থাও করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের মায়েরা বোনেরা প্রতিদিন একটি কষ্টের সম্মুখীন হতে হয়, প্রতিদিন একটি যুদ্ধ তাদেরকে করতে হয়। ঘরে পরিবারের সকলের আহারের ব্যবস্থা করার সময় তাদেরকে রান্নার ব্যবস্থা করতে হয়। এই রান্নার ব্যবস্থা করার সময় যে চুলা জ্বালাতে হয়, তার জন্য গ্যাস বা খড়ি যেটাই ব্যবহার করুক, এটি একটি সমস্যার কারণ। আমরা গত 2 দিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি,
ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়, যাতে করে পরিবারের খাবার দাবার রান্না বান্না করার সময় দুশ্চিন্তায় পড়তে না হয়। ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাও মাদের জন্য করব। প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো তো এই দেশের জনগণের জন্যই, তাই নয় কে? তাই এবার আসেন প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বাংলাদেশে মসজিদগুলোর কথাই বলুন, মাদ্রাসা কথা বলুন বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে, সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের জন্য আমরা বলেছিলাম এই মানুষগুলো অনেকেই আছেন মানবতর জীবন যাপন করেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দয়া আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশের এই মসজিদ বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠা বলেন, সেখানে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, গুরু আছেন, তাদের সম্মানের ব্যবস্থাও আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা কৃষকদের ঋণের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করব। আল্লাহর রহমতে সরকার গঠন করার পরে প্রথম 7-10 দিনের মাথায় আমরা সেই কাজটিও করেছি। 10,000 টাকা পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমরা কৃষকদের সুদ সহ ঋণ আমরা সরকার থেকে মওকুফ করেছি। সারা বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধা ইনশাল্লাহ পাবে। শুধু তাই নয়, আমরা সমগ্র দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কৃষকদের পাশে যেভাবে আমরা মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ঠিক একইভাবে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে কৃষক ভাইরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপর তাদের অর্থনৈতিক ভিত্তি যাতে শক্তিশালী, এই জন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই কৃষক কার্ড দেওয়ার কাজও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বাংলাদেশে বহু তরুণ সমাজের বহু সদস্য, বহু তরুণ ছেলে হোক মেয়ে হোক, বহু ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কলকারখানা যেগুলো চালু আছে, সেই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে জনশক্তি রপ্তানি হয়, সেই জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং কয়েকটি দেশের সাথে কথা বলে আমরা যেটি সিদ্ধান্ত তাদের কাছ থেকে পেয়েছি, আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা সেইগুলো দেশে আমাদের মানুষ যাতে সেগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ দ্রুতই হয়ে যাবে। সেই ব্যবস্থা আমরা, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বললাম খাল খনন, আজকে উলসি খাল আমরা করেছি, সেই এলাকার মানুষ এই উলসি যেমন নাম, একইভাবে তারা এই খালকে জিয়া খাল হিসাবেও ডেকে থাকে, নামকরণ করে থাকে। জানেন তো আপনারা বোধহয় নাকি? হ্যাঁ, জিয়া খাল। এরকম খাল আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সমগ্র বাংলাদেশে আগামী 5 বছরে ইনশাল্লাহ 30,000 কিলোমিটার খাল খনন করব। কেন? কারণ এই খালের পানি কৃষক ব্যবহার করতে পারে, তার সেচের জন্য সুবিধা হয় এবং বাংলাদেশের মাটি আল্লাহ তাআলা এত উর্বর করে দিয়েছেন যে সঠিক সময় যদি অন্তত পানিটাও দেওয়া যায়, তাহলেই সেখানে সুন্দর ফসল উৎপন্ন হয়। এবং আমরা দেখেছি বাংলাদেশের বহু জায়গায়, এমনকি উলসি খালের আশেপাশে বিভিন্ন জমি আছে যেখানে অনেক সময় বর্ষার সময় যেখানে চারিদিকে পানি থাকে, সেই সময় অনেক সময় কৃষকরা পানি দিতে পারে না অথবা জলবদ্ধতার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এই খালগুলো যদি আমরা খনন করতে পারি,
কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, এই খালগুলো খনন করতে পারলে আশেপাশে যে দুপাশের মানুষ থাকে তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। খালের মধ্যে মাছ চাষ করতে পারবে, হাঁস মুরগি হাঁসের পালন করতে পারবে। একই সাথে খালের দুই পাশে বৃক্ষরোপণ করে বিভিন্ন মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই বাংলাদেশের সন্তানেরা অনেকেই আছে যারা খেলাধুলায় ভালো, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ভালো, এবং আমরা চাই এই বাংলাদেশের আমাদের সন্তানদের ভিতর থেকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে। ইনশাআল্লাহ আল্লাহর মতে বিএনপিও এই পরিকল্পনা দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে। আগামী মাসে 2 তারিখে আমি সিলেট যাচ্ছি, সেখান থেকে আমরা নতুন খেলোয়াড়, সমগ্র বাংলাদেশের নতুন খেলোয়াড় তৈরির, পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু করব। এবং তাই নয়, এর মধ্যে যারা পেশাদার খেলোয়াড়, এরকম 500 খেলোয়াড়কে আমরা সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলোর কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো যদি বাস্তবায়িত হয়, এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, উপকৃত হবে কে? আমি না এই নেতাকর্মীরা উপকৃত হবে, নাকি এই যে মঞ্চের সামনে যে হাজারো হাজারো মানুষ আপনারা উপকৃত হবেন? কারা উপকৃত হবে? বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা গত কিছুদিন যাবৎ খেয়াল করে দেখছি এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোনো টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, তোমরা কাজ তোমাদেরটা করো, আমি আমারটা দেখব। আল্লাহ বলেছেন, যে জাতি নিজে পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি, কিন্তু বসে বসে কোনো কাজ হয় না। সেজন্যই প্রিয় ভাই বোনেরা আমরা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, যারা টিকিট বিক্রি করেছিল তারা যখন দেখেছে বাংলাদেশের মানুষ ধানের শীষকে সমর্থন দিয়েছে, যারা টিকিট বিক্রি করেছিল তারা দেখেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে কৃষক কার্ড বাস্তবায়ন করার। বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করার। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বৃক্ষরোপণ করার জন্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে স্কুল কলেজ তৈরি হয়েছিল। কাজে বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপিকে। সেই জন্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নিবে, এবং বিএনপি দেশে বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।
কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকেই গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। কেন ফ্যাসিবাদের সাথে গিয়ে মিটিং করেছে মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে বিএনপির কাছে যে সরকারকে বাংলাদেশের জনগণ 12 তারিখে নির্বাচনে নির্বাচিত করেছে, সেই বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার হচ্ছে মা বোনদের শিক্ষার ব্যবস্থা করা। সেই বিএনপির কাছে অগ্রাধিকার হচ্ছে হামের টিকার অভাবে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এর বাইরেও বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, উপজেলার মানুষ, জেলার মানুষ যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না, তাদের স্বাস্থ্যের সেবা নিশ্চিত করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে সকল বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে কৃষক সঠিকভাবে এখনো কৃষি উপকরণ পাচ্ছে না, তার জন্য কৃষক সহায়তা প্রদানের নিশ্চয়তা করা। প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে এই যে এখানে বলেছে অডিটোরিয়াম তাদের দাবি, বিভিন্ন জায়গায় বলেছে রাস্তা ঠিক করতে হবে, তাদের কলেজ দরকার, সরকারিকরণ করা দরকার। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের এসব দাবি পূরণ করা, এসব বাস্তবায়ন করা। এবং একই সাথে আমাদের অগ্রাধিকার হচ্ছে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা অকাতরে জনগণের দাবি আদায় করতে গিয়ে রাজপথে জীবন দিয়েছে। এই যশোরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 68 জন নেতা কর্মী শহীদ হয়েছে শুধুমাত্র জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে 60 লক্ষেরও বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা ছিল সেই সময়। বিএনপির শত শত নেতাকর্মী গুম হত্যার শিকার হয়েছিল, নিশ্চয়ই আপনাদের সেই কথা মনে আছে। আজকে প্রিয় ভাই বোনেরা, বিএনপির কাছে কি কি অগ্রাধিকার আপনাদের সামনে পরিষ্কার ভাবে তুলে দিতে চাই। এবং 5ই আগস্ট যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় করার পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় একটি জুলাই সনদ সই করেছি। বাংলাদেশের মানুষ হানা ভোটের মাধ্যমে রায় দিয়েছে যে যেই জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সই করা হয়েছে সেই জুলাই সনদ পাস করতে হবে। এবং সেজন্যই আমরা বলেছি যে যেই জুলাই সনদ আমরা দক্ষিণ প্লাজায় সই করেছি, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ বিএনপি সংসদে পাস করবে। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ সমৃদ্ধি চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বেঁচে থাকতে চায়। এবং সেই জন্যই বাংলাদেশের জনগণ চায় বিএনপি জনগণের সপক্ষে যে সকল কর্মসূচি প্রণয়ন করছে সেই কর্মসূচিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের জনগণ স্ব এলাকার উন্নয়ন যেমন চায়, একই সাথে বাংলাদেশের জনগণ চায় নির্বাচনে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দেখতে চায়। আপনারা কি বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান? আপনারা প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? তাহলে আসুন
আমাদেরকে আজকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল, যারা 96 বিভ্রান্তি করেছিল, যারা 71 বিভ্রান্তি তৈরি করেছিল, যারা 2008 সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে দেশকে গড়তে হবে। আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপরে স্বৈরাচারের বিতাড়িত হয়েছে এই দেশ থেকে। এখন আমাদের সামনে কাজ করতে হবে, আমাদেরকে এখন দেশকে গড়তে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন 9 কোটি লোকের 18 কোটি হাত। আজ দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, 20 কোটি লোকের 40 কোটি হাত। আমরা কি পারবো না দেশ গঠন করতে? আমরা সকলে ইনশাআল্লাহ পারবো, সকলে যদি আমরা একসাথে কাজ করি, আমরা যদি এই সকল বিভ্রান্তকারীদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, এই সকল বিভ্রান্তকারীদের বিভ্রান্তিমূলক কথা আমরা যদি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারি, তাহলেই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করব। কারণ বাংলাদেশের মানুষ যারা কাজ করতে চায়, যারা দেশ গঠন করতে চায়, ম্যান্ডেট বাংলাদেশের মানুষ 12 তারিখের নির্বাচন তাদেরকেই দিয়েছে। কাজেই আপনারা অপেক্ষা করুন, যারা বিভ্রান্তকারী আছে আপনারা অপেক্ষা করুন। আগামীতে যখন সময় আসবে, জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয়, তখন আপনারা আপনাদের কাজ করবেন। এখন জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, এখন বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে। নির্বাচনের সাথে সাথে একই সাথে বিএনপি জাতীয় প্রতিশ্রুতি যেটা দিয়েছে জুলাই সনদ, সেটিকে ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। প্রিয় ভাই বোনেরা, আজ যেভাবে আমরা শহীদ জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছি, আজ যেভাবে আমরা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছে, একইভাবে আজ আমরা বাংলাদেশের জনগণের যে সকল প্রাণের দাবি আছে, বাংলাদেশের জনগণের যে সকল দাবি আছে, পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কারণ আমাদের সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই। সেই জন্যই বিএনপি বলে থাকে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকেই সাহায্য করে যে জাতি নিজে চেষ্টা করে। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের আশেপাশের অনেক দেশ, আমরা যখন 1971 সালে স্বাধীনতা লাভ করছি, সেই সময় অনেক দেশ আমাদেরই মতন ছিল, কিন্তু বিগত 50 বছরে তারা পরিশ্রম করেছে এবং তারা তাদের দেশের চেহারার অবস্থার পরিবর্তন করেছে, তারা তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করে গিয়েছে। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমরা কি পারবো? কে ভাই বোনেরা, আমরা দেশের মানুষ এবার দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবো? কে পারবো? এই আত্মবিশ্বাস আপনাদের আছে? আত্মবিশ্বাস আছে? আসুন তাহলে আমরা নিজেদেরকে সতর্ক রাখবো, যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে সেই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদেরই সাহায্য করি যারা নিজেকে সাহায্য করে। আসুন, সেই জন্য আমরা বলি, আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং আমরা বাস্তব কাজ করতে চাই। সেই জন্যই আমরা বলি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে বলেন আবার, করব কাজ, করবেন তো? কাজ করবেন তো ইনশাআল্লাহ? করব কাজ, গড়ব দেশ। কে দেশ গড়বেন? কে কে আছেন আমার সাথে দেশ গড়ার জন্য? কে কে আছেন? আলহামদুলিল্লাহ, হাজার লক্ষ মানুষ দেশ গড়বে। আসুন, আমাদের আজকের এই মিটিং এর প্রতিশ্রুতি হবে, করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ। কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের, সকল বাংলাদেশের। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
করি।